ছবির শুরুতে দেখা যায় একটা প্লেন একটা বিল্ডিং এ সজোরে ধাক্কা মারে। এখন কেন এমনটা হলো সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। সালটা ছিল 2009, দিনটা ছিল 15ই জানুয়ারি। ক্যাকটাস 1549 নামের একটা প্লেন মোট 155 জন যাত্রী সমেত টেক অফ করে। প্লেনের ক্যাপ্টেনের নাম হচ্ছে সুলি এবং তার সাথে একজন কো পাইলটও ছিলেন। প্লেনটা টেক অফ করার 3 মিনিট পর প্লেনটা যখন 2800 ফুট উচ্চতায় ছিল তখন প্লেনটার সামনে এক ঝাঁক পাখি চলে আসে। পাখিদের ধাক্কায় প্লেনের দুটো ইঞ্জিনই খারাপ হয়ে যায়। ক্যাপ্টেন সুলি কন্ট্রোল রুমে কল লাগায়। কন্ট্রোল রুম থেকে বলা হয়, তুমি তাড়াতাড়ি রানওয়েতে ফিরে আসো, আমরা রানওয়ে ফাঁকা করে দিচ্ছি। ক্যাপ্টেন সুলি বলে, আমরা এখন রানওয়েতে ফিরতে পারবো না, আমাদের দুটো ইঞ্জিনই নষ্ট হয়ে গেছে। আমরা রানওয়েতে ফিরলে তার আগেই প্লেনটা ক্র্যাশ করতে পারে। আমাদের সামনে হাডসন নদী আছে, আমি সেখানেই প্লেনটা ল্যান্ড করাবো। কন্ট্রোল রুম থেকে কমিউনিকেট করা অফিসার বলে, এমন করো না, সবাই মারা যাবে, তুমি তাড়াতাড়ি ফিরে আসো। কিন্তু সেই সময় যোগাযোগও বন্ধ হয়ে যায়। ক্যাপ্টেন সুলি যথেষ্ট সতর্কতার সাথে প্লেনটাকে নদীতে নামায়। বিশাল একটা যাত্রীবাহী প্লেন নদীতে নামার সময় মনে হচ্ছিল নদীতে যেন বিশাল বড় ঝড় উঠেছে। নদীর বুক চিরে প্লেনটা সামনের দিকে কিছুটা এগোতে থাকে। সৌভাগ্যবশত প্লেনটা সামান্য এগিয়ে থেমে যায়। প্লেনটা নদীর উপরে থামার পর সব দরজা এবং ইমার্জেন্সি দরজাগুলো খুলে দেওয়া হয়। ক্যাপ্টেন এক এক করে সমস্ত যাত্রীকে বাইরে বের করার নির্দেশ দেয়। প্লেনের ভিতর একটু একটু করে জল ঢুকতে থাকায় যাত্রীরা তাড়াহুড়ো করতে শুরু করে দেয়, ফলে খুব স্বাভাবিকভাবে ভয়াবহ পরিবেশের সৃষ্টি হয়। সেই সময় নদীতে উপকূল রক্ষা বাহিনীর স্টিমার প্লেনটাকে দেখতে পায়, ফলে প্লেনটার কাছে সে এগিয়ে আসতে থাকে। এদিকে সৌভাগ্যবশত সমস্ত যাত্রীরা সুস্থভাবেই প্লেন থেকে বাইরে বেরিয়ে প্লেনের দুপাশে প্লেনের যে ডানা বা উইংস সেগুলোর উপরে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে বিমান বিভাগ থেকেও হেলিকপ্টারে কিছু প্রশিক্ষণপ্রাপ্ত সাঁতারুদেরকেও সেখানে পাঠানো হয়। এক এক করে সমস্ত যাত্রীদের স্টিমারে তোলা হয়। অবশেষে কিছু মানুষ ছোটখাটো আঘাত পেলেও সমস্ত যাত্রীরা প্রাণে বেঁচে যায়। সবার শেষে ক্যাপ্টেন এবং কো পাইলট প্লেন থেকে বাইরে বেরিয়ে আসে। ক্যাপ্টেন সুলি নিজের প্রাণের কথা চিন্তা না করে সবার প্রাণ বাঁচান। এরপর এই ঘটনার কথা মুহূর্তের মধ্যেই সব জায়গায় ছড়িয়ে পড়ে এবং যাত্রীরাও বিশ্বাস করতে পারছে না যে তারা প্রাণে বেঁচে গেছে। এরপর ক্যাপ্টেন সুলি তার নিজের স্ত্রীকে ফোন করে পুরো বিষয়টা জানান। তিনি বলেন সবাই এখন ঠিক আছে, এমনকি তিনি নিজেও ঠিক আছেন। কিন্তু ক্যাপ্টেন সুলি যেহেতু কন্ট্রোল রুমের কথা না শুনে নিজের সিদ্ধান্তে প্লেনটাকে নদীতে ল্যান্ড করিয়েছিলেন, তাই ক্যাপ্টেনের এগেনস্টে একটা তদন্ত শুরু হয়। প্রথমে ক্যাপ্টেন সুলি এবং কো পাইলটকে সঙ্গে নিয়ে একটা রুমে তদন্তকারী কমিটির একটা আলোচনা সভা বসানো হয়। ক্যাপ্টেনকে বলা হয়, প্লেন ক্র্যাশ নিয়ে আপনার সাথে আলোচনা করা হবে। ঠিক সেই মুহূর্তে সুলি বলেন, আপনি ভুল বলছেন, প্লেনটা ক্র্যাশ করেনি, আমি প্লেনটাকে জলে ল্যান্ডিং করিয়েছিলাম, যাকে ওয়াটার ল্যান্ডিং বলে। ইমার্জেন্সির কারণে আমাকে এমনটা করতে হয়েছিল, নয়তো আমি কখনোই এমনটা করতাম না। কমিটির মেম্বাররা জানতে চায়, আপনি কেন রানওয়েতে ফেরত আসেননি? ক্যাপ্টেন জানায়, ওই মুহূর্তে 7 মাইল পথ অতিক্রম করে ফিরে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না, একমাত্র নদীতে ল্যান্ডিং করানোটাই ছিল বেটার অপশন। এরপর কমিটি বলে, আচ্ছা ঠিক আছে, আমরা কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে জানার চেষ্টা করব যে সত্যিকারে প্লেনটাকে নিয়ে আপনি ফেরত আসতে পারতেন, নাকি আপনি আপনার পাগলামির জন্য এতগুলো মানুষের প্রাণের ঝুঁকি নিয়ে ওই নদীতে প্লেনটাকে ল্যান্ড করালেন। এছাড়া কমিটি সুলিকে একের পর এক আরো বেশ কিছু প্রশ্ন করে, যেমন আপনি এই প্লেনটা নিয়ে যাত্রা করার আগে টোটাল কতক্ষণ ঘুমিয়েছিলেন, আপনি কি শারীরিকভাবে সুস্থ ছিলেন, আপনি কি নেশাগ্রস্ত ছিলেন। কমিটির এইসব প্রশ্নগুলো থেকে একটা জিনিস তো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তারা কোনো একটা সূত্র বের করে এটা প্রমাণ করার চেষ্টা করছিল যে ক্যাপ্টেন নদীতে যাত্রীবাহী প্লেনটা ল্যান্ড করে বিশাল বড় ভুল করেছিল। এদিকে দেখা যায় তদন্তের কারণে সুলি বাড়ি পৌঁছতে না পারায় তার স্ত্রী খুব স্বাভাবিকভাবেই প্রচন্ড চিন্তায় পড়ে যায়। আবার অন্যদিকে সমস্ত নিউজ চ্যানেলগুলো কখনো কখনো সুলিকে নিয়ে ভালো খবর, আবার কখনো কখনো সুলির সম্বন্ধে খারাপ কথা বলা শুরু করে। তাই ক্যাপ্টেন সুলি ধীরে ধীরে ভেঙে পড়েন। 42 বছরের চাকরির জীবনে মানুষটা লক্ষ লক্ষ মানুষকে দায়িত্ব সহকারে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছেন, কিন্তু এখন সমস্ত মানুষের প্রাণ বাঁচানোর পরেও কোনো দোষ না করেও তাকে নিয়ে সমালোচনা হচ্ছে। তিনি সবসময় কল্পনা করতে থাকেন রানওয়ের দিকে তিনি যদি প্লেনটা নিয়ে আসতেন তাহলে প্লেনটা কোথাও না কোথাও একটা ক্র্যাশ করতো, কোনো না কোনো বিল্ডিং এর মধ্যে গিয়ে ধাক্কা খেত। ওনার এই কল্পনাটাই মুভির প্রথম দৃশ্যে দেখানো হয়েছিল। তদন্তকারী টিম এবং মিডিয়া ক্যাপ্টেন সুলির উপর এতটাই চাপ সৃষ্টি করেছিল যে তিনি মাঝে মাঝে হ্যালোসিনেট করছেন যে সত্যি কি আমি প্লেনটা নিয়ে রানওয়েতে ফিরে আসতে পারতাম, আর যদি ফিরে আসতাম তাহলে কি হতো। আবার কখনো কখনো তিনি ভাবছেন প্লেনটা নিয়ে যদি আমি ফেরত চলে আসতাম তাহলে সেটা কোনো না কোনো ভাবে কোনো না কোনো বিল্ডিং এর সাথে ধাক্কা খেত, সমস্ত মানুষ মারা যেত। সুতরাং আমি যেটা করেছি সেটা সবার ভালোর জন্যই করেছি, আমি ঠিকই করেছি যে আমি প্লেনটাকে জলেই ল্যান্ডিং করেছি। এইসব কথাগুলো ক্যাপ্টেন সুলিকে মানসিকভাবে অসুস্থ করে দিচ্ছিল। এরপরে আবারও তদন্ত কমিটির দিন চলে আসে। এবার সুলির সহকারী পাইলট তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সহকারী পাইলট জানায়, যখন ইঞ্জিন খারাপ হয়েছিল তখন সমস্ত জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছিল। প্লেনের সমস্ত নিয়মাবলী মেনেই ইমার্জেন্সি বা গুরুত্বপূর্ণ সিচুয়েশনে যে 15টা জিনিস তাদেরকে করতে বলা হয় সেই 15টা জিনিসই তারা পুরোপুরিভাবে পালন করেছিলেন। তবুও ওই প্লেনটাকে কোনো রকম ভাবেই রানওয়েতে ফিরে আনা যেত না। যদি ক্যাপ্টেন সুলি প্লেনটাকে নদীতে ল্যান্ড না করাতো আমরা
সবাই মারা যেতাম। এইভাবে দিন এগোতে থাকে এবং দেখতে দেখতে একসময় তদন্ত শেষ হয়ে যায়। তদন্ত শেষ হওয়ার পর তদন্তের রেজাল্ট আসারও সময় হয়ে যায়। সুলি এবং সহকারী পাইলট সহ অন্যান্য সহকারী কর্মীরা এক জায়গায় উপস্থিত হয়। আলোচনার শুরুতে কমিটি জানায় আজ তারা ককপিট ভয়েস রেকর্ডিং শুনবে। যে ছবিটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় ককপিট ভয়েস রেকর্ডার। এই ককপিট ভয়েস রেকর্ডার প্লেনের ককপিট অর্থাৎ যেখানে পাইলট বসে প্লেন চালান সেখানেই থাকে এবং প্লেন চলাকালীন সময়ে পাইলট এবং কো পাইলটদের মধ্যে যা কথাবার্তা হয় তা সেখানেই রেকর্ডিং হয়। তো কমিটি থেকে এই রেকর্ডিংটা শোনা হবে এবং সিদ্ধান্তে আসা হবে সেদিন আসলে কি ঘটেছিল, কেন ক্যাপ্টেন সুলি রানওয়েতে ফিরে আসার চেষ্টা করেননি, আর তিনি কি ইচ্ছে করে প্লেনটা জলে ল্যান্ডিং করিয়ে এতগুলো মানুষকে বিপদে ফেলেছিলেন। এবং এরই সঙ্গে কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে যাচাই করে দেখা হবে যে প্লেনটা কি রানওয়েতে ফিরে আসতে পারত নাকি মাঝপথে ক্র্যাশ করত। আর এরপরেই কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমেই সেদিনকের ঘটনাটা রিক্রিয়েট করা হয় এবং দেখা যায় প্লেনটি সেফলি রানওয়েতে ল্যান্ডিং করানো সম্ভব। ক্যাপ্টেন সুলি বলে এটা কম্পিউটারের মাধ্যমে রিক্রিয়েট করা হয়েছে, বাস্তবের সাথে আকাশ পাতাল তফাৎ। কো পাইলট বলে বাস্তবে বসে প্লেন চালানো আর বাচ্চাদের মতো ভিডিও গেম খেলা কিন্তু এক ব্যাপার নয়। ক্যাপ্টেন সুলি বলে আপনাদের গন্তব্য একটাই ছিল আর সেটা হচ্ছে রানওয়ে, কিন্তু আমাদের ক্যালকুলেশন করে সিদ্ধান্ত নিতে হয়েছিল যা আপনাদের কম্পিউটারে সে সময়টা লাগেনি। ক্যাপ্টেন সুলির কথা শুনে সেই পরীক্ষা আবারও করা হয়। এবারে প্লেনের সাথে পাখি ধাক্কা খাওয়ার পর কম্পিউটার গ্রাফিক্সের প্লেনটাকে 35-40 সেকেন্ড পজ রাখা হয়। তার কারণ সেই সময়টুকু বাস্তব পরিস্থিতিতে সুলি এবং তার কো পাইলট সিদ্ধান্ত নিতে সময় নিয়েছিল। এরপরে যখন কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করা প্লেনটা রানওয়ের দিকে ফিরে আসতে থাকে তখন সেটি আর রানওয়েতে পৌঁছতে পারে না, শহরের এক বিল্ডিং এ ক্র্যাশ করে। তার মানে ক্যাপ্টেন সুলির ডিসিশনটা ঠিক ছিল। এদিকে নদী থেকে প্লেনের ইঞ্জিন তুলে পরীক্ষা করে যা জানা গেছে তার রিপোর্টও চলে আসে তদন্তকারী কমিটির কাছে। সেই রিপোর্ট থেকে জানা যায় সেদিন প্লেনের দুটো ইঞ্জিনই ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর তদন্তকারী সদস্যরা ককপিটের ভয়েস রেকর্ডিংও শোনে। রেকর্ডিং থেকে স্পষ্ট জানা যায় ক্যাপ্টেন যখন ওই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তখন কন্ট্রোল রুমের কথা অনুযায়ী প্লেনটাকে বাঁদিকে ঘুরিয়ে রানওয়ের দিকে আনার চেষ্টা করেন, কিন্তু প্লেনটা দ্রুত গতিতে নিচের দিকে নামতে শুরু করেছিল। তাই আর উপায় না পেয়ে বাধ্য হয়ে সমস্ত মানুষের জীবন বাঁচানোর জন্য একমাত্র উপায় হিসেবে সেই প্লেনটাকে তিনি নদীতে ল্যান্ড করিয়েছিলেন। তখন তদন্ত কমিটির লোকেরা বুঝতে পারে ওই রকম ল্যান্ডিং করানোর জন্য কতটা দক্ষতার প্রয়োজন এবং একজন পাইলটের মানসিক শক্তি কতটা দৃঢ় হলে এমনটা তিনি করতে পারেন। এরপর তদন্তকারী টিম জানায় সুলি যা করেছেন তা সত্যি অলৌকিক ঘটনা, ইতিহাসে এটা একটা নিদর্শন হয়ে থাকবে। আর সমস্ত তথ্য প্রমাণ দেখে এটা কারুর আর বোঝার বাকি থাকে না যে যাত্রীদের প্রাণ বাঁচানোর জন্য তিনি প্লেনটাকে নদীতে ল্যান্ডিং করিয়েছিলেন। তদন্ত কমিটির লোকেরা ক্যাপ্টেন সুলিকে বলে আমরা আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি যদি সেদিনকে সঠিক সিদ্ধান্ত না নিতেন তাহলে এতগুলো যাত্রী হয়তো প্রাণে বাঁচত না। যার ফলে খুব স্বাভাবিকভাবেই ক্যাপ্টেন সুলিকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করা হয় এবং তাকে সম্মান জানানো হয়। ক্যাপ্টেন জানান তিনি একা নন, আমার কো পাইলট, প্লেনের বাকি সহকারী কর্মী, উপকূল রক্ষাকারী স্টিমার, প্রশিক্ষণপ্রাপ্ত সাঁতারুদের ভূমিকাও ছিল যথেষ্ট। এখন যে ছবিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আসল পাইলট। মানে ছবিটা তো বাস্তব ঘটনা থেকে নির্মাণ করা হয়েছে, বাস্তবে এই পাইলটই প্লেন চালাচ্ছিলেন। এনার নাম হচ্ছে চ্যাসলি সুলে সুলেনবার্গার। আর এখন যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাস্তবে যখন প্লেনটা নদীতে ল্যান্ডিং করেছিল তারই অরিজিনাল ছবি হচ্ছে এগুলো।